আম্পায়ার ভারতীয় দলকে হারিয়ে দিল। আদারওয়াইজ বিরাট রোহিতরা যে ভালো পারফরমেন্স করেছে এই ম্যাচটা টিম ইন্ডিয়া হারতো না, অ্যাটলিস্ট ড্র করেই আসতো। বিরাট এবং রোহিত যে টাইপের অসাধারণ পারফরমেন্স করছেন, আমাদের এই ম্যাচটা কোনোভাবেই হারা যেত না, ইজন্ট ইট? আম্পায়ারের জন্যই হয়তো আমরা হেরেছি। কি বলছেন আপনারা? দ্য থিং ইজ, এই মুহূর্তে সবথেকে বড় যেটা আলোচ্য বিষয় যে আম্পায়ারের সিদ্ধান্তর জন্য ভারতীয় দল হেরেছে। একদল এরকমটাই বলতে চাইছেন, বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যশস্বী জয়সওয়ালকে যে আউটটা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে এটা নিয়ে আমি পরে আসছি, বাট অনেকেই এটা নিয়ে মনে করছেন যে ভাই এটা আউট দেওয়া হয়েছে, ঠিক ভুল অনেক কথা হচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই দলটা কি আদৌ এখানে ম্যাচটা ড্র করারও যোগ্য দাবিদার? তাদের যোগ্যতা আছে এই ম্যাচটা ড্র করার? তার কারণ একটা টিমে যখন এতগুলো ব্যাটসম্যান কোনো পারফরমেন্স করে না, তখন সেই টিমটা কিভাবে জেতে? আমাদের বিরাট কোহলি পুরো সিরিজ জুড়ে এখনো পর্যন্ত 4টে ম্যাচের 8টা ইনিংসে তিনি করেছেন 162 রান। রোহিত শর্মা বোধহয় 30-35 রান করেছে এতগুলো ইনিংস খেলে, আই থিঙ্ক 3টে ম্যাচ খেলেছে সে। তো এটা হচ্ছে আমাদের দলের যারা পিলার, যারা আমাদের এই দলের মেন প্লেয়ার, তাদের পারফরমেন্স। তো এবার এটা দেখে প্রশ্ন তুলতেই হচ্ছে, তাহলে রাহানে আর পূজারা ভাই কি দোষ করলো? তাদেরকে আমরা কেন ছেড়ে এলাম? তারা কি এর থেকেও খারাপ পারফরমেন্স করতো? আই ডোন্ট নো কেন তাদেরকে বাদ দেওয়া হলো, এবার প্রশ্ন উঠতেই শুরু করতে পারে। বাট দ্য থিং ইজ, যে যশস্বী জয়সওয়ালের উইকেট নিয়ে এখানে কথা হচ্ছে, সেটাতে যাওয়ার আগে আমি একটা গল্প শোনাতে চাইবো যে 5 বছর আগে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছিল একটা টি20 ম্যাচ। বোলিং করছিলেন কুনাল পান্ডিয়া, এবং কুনাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়ে যান ড্যারেল মিচেল। সঙ্গে সঙ্গে আম্পায়ার হাত তুলে দেন যে ভাই আউট আছে, কিন্তু ড্যারেল মিচেল সেখানে রিভিউ নেন, এবং রিভিউ নেওয়ার পরে কি দেখা গেল? রিভিউ নেওয়ার পরে দেখা গেল যে বল যখন প্যাডে লেগেছে সোজা, ব্যাটের সাথে কোনো সংযোগ হয়নি, অর্থাৎ স্পষ্টতই এটা এলবিডব্লিউ হতে পারে। আম্পায়ার কিভাবে দেখলেন সেটা? আম্পায়ার দেখলেন স্নিকো দিয়ে, স্নিকোমিটারে ব্যাটে বল লাগার কোনো প্রমাণ নেই, অর্থাৎ এলবিডব্লিউ। কিন্তু খুবই অদ্ভুতভাবে সেই সিরিজে হটস্পট ছিল, যেটা এই সিরিজে নেই। এবং হটস্পটে কি দেখা গেল? হটস্পটে দেখা গেল যে বল সোজা গিয়ে যখন প্যাডে লাগে, তার আগে বল ব্যাটে লেগে গেছে। ব্যাটে লাগার একটা দাগ হটস্পটে এসে যায়। এবার আম্পায়ারের কাছে প্রশ্ন, আপনি তাহলে স্নিকোর কথা শুনবেন যে বল ব্যাটে লাগেনি, শুধু প্যাডে লেগেছে, তাহলে আউট দিয়ে দিন। অথবা হটস্পট যখন দেখাচ্ছে যে লেগেছে ব্যাটে, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আম্পায়ার কি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি জানেন? আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্নিকোমিটারটাই সব থেকে ইম্পর্টেন্ট। স্নিকোতে যখন বল ব্যাটে লাগেনি এটা দেখাচ্ছে, তাহলে ওটাই আমরা মেনে নেব। হটস্পটের যে ক্রেডিবিলিটি সেটা অনেকটাই কম স্নিকোর থেকে, এবং হটস্পট সেখানে মান্যতা পায়নি, সেখানে স্নিকোমিটার মান্যতা পেয়েছিল। এবার তাহলে আজকের ম্যাচে যেখানে স্নিকোমিটারেই দেখাচ্ছে কোনো এজ নেই, তাহলে আম্পায়ার কি করবে? সেই ক্ষেত্রে আম্পায়ার সেটাই করেছে যেটা আম্পায়ারের কর্তব্য ছিল, সেটা ছিল বল ডিভিয়েট করেছে নাকি সেটা দেখা। বল তার যে লাইনে যাচ্ছিল সেই লাইন থেকে উল্টো লাইনে, অপোজিট লাইনে গেছে নাকি সেটা দেখা। আম্পায়ার সেটা দেখেছেন, বল সেখান থেকে ডিভিয়েট করেছে এবং আম্পায়ার আউট দিয়েছেন। এবার আপনি বলতেই পারেন যে আম্পায়ার এত সক্রিয়তা কেন দেখালো? এত সক্রিয়তা দেখানোর কারণটা কি? দেখুন, আম্পায়ারের এটা বেসিক ডিউটি সমস্ত অ্যাঙ্গেল থেকে সমস্ত কিছু দেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি আম্পায়ার সমস্ত অ্যাঙ্গেলগুলো দেখেন না। ভারত নিউজিল্যান্ড সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত ছিল যেখানে আম্পায়ার সব অ্যাঙ্গেল না দেখে আউট দিয়ে দিয়েছিল, এবং সেই নিয়েও বিতর্ক হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আম্পায়ার সব অ্যাঙ্গেল দেখেছে, খুঁটিয়ে দেখার পরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন হওয়ার জায়গা নেই। বল সেখান থেকে ডিভিয়েট করেছে বলেই আউট দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আকাশদ্বীপের আউটটা নিয়েছি। আকাশদ্বীপের উইকেট যেটা পড়েছে, এক্ষেত্রে বল যখন ব্যাটে লেগেছে সেখানে একটা ছাপ পড়ে গেছে বলের ব্যাটের উপরে, একটা লাল রঙের ছাপ, এবং সেটা দেখার পরেই কিন্তু আম্পায়ার আউট দিয়েছেন। এখানেও কিন্তু স্নিকোমিটারে কিছু ধরা পড়েনি ইন দ্য সেন্স ধরা পড়েছে, বাট দ্য থিং ইজ বল যখন ব্যাট ক্রস করে চলে গেছে তারপরে সেখানে কিন্তু আওয়াজটা এসছে, স্নিকোমিটারের স্পাইকটা এসছে, অর্থাৎ এই জায়গাতে আউটটা, এখানেও কিন্তু স্নিকো একটা কনফিউশন তৈরি করেছে যে বলটা আদৌ ব্যাটে লাগার সময় আওয়াজটা এসছে না অন্য সময়। কিন্তু এখানেও আম্পায়ার মোটামুটিভাবে স্নিকোকে অ্যাভয়েড করে এটা দেখেই আউটটা দিয়েছেন যে বল ব্যাটে লাগার সময় ব্যাটে একটা লাল ছাপ তৈরি করে দিয়ে গেছে। এবং এই ভিডিওটা কোনো এডিটেড ভিডিও নয়, এটা একদম ডাইরেক্ট ম্যাচ থেকে, একদমই অরিজিনাল ভিডিও। এবার আসা যাক ভারতীয় দলের কথা। ভারতীয় দলের এই ম্যাচ রোহিত শর্মা এবং বিরাট কোহলির তরফ থেকে কোনো রকম পারফরমেন্স আসেনি, এবং অ্যাট দ্য সেম টাইম আরও একটা ব্যাটসম্যানকে আপনারা ভুলে যাচ্ছেন, KL রাহুল, যিনি এই সিরিজ জুড়ে ভালো পারফর্ম করছিলেন, কিন্তু আজকে এই ইনিংসে
তিনি একদমই শূন্য রানে আউট হয়েছেন এবং প্রথম ইনিংসেও তিনি মাত্র 24 রান করেছিলেন, যেখানে ভারত করছে 369। KL রাহুলের কন্ট্রিবিউশন অনলি 24। এই ব্যাটসম্যানটাকে নিয়েও প্রশ্ন তুলতে হয়। ঋষভ পান্ত, যিনি একদমই দায়িত্বহীন একের পর এক শট খেলে চলেছেন, সুনীল গাভাস্কার যাকে স্টুপিড বলেছেন, এই ব্যাটসম্যানগুলো কোনো রকমভাবে দায়িত্ব নিয়ে এখানে ভারতীয় দলের হয়ে পারফর্ম করছে না এবং আমরা এক্সপেক্ট করছি যে তারা ম্যাচ জেতাবে। ইজ ইট ইভেন পসিবল? নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি যদি না আসতো, ভারত এই ম্যাচে কোনোভাবেই স্ট্যান্ড করতো না, ফলো অন করতো এবং যাচ্ছে তাইভাবে একটা ইনিংসে পরাজিত হতো। ইটস জাস্ট দ্যাট নীতিশ কুমার রেড্ডি একটা আনবিলিভেবল ইনিংস খেলে দিয়েছে, যেটা হয়তো এক্সপেক্টেড ছিল না, একটা বিশাল কিছু তিনি করে দেখিয়েছেন। দ্যাট ইজ দ্য রিজন ম্যাচটা এই জায়গা পর্যন্ত এলো। বাট সমস্যাটা এই জায়গাতেই, আমরা এই সমস্ত প্লেয়ারদের ফল্টগুলো না ধরে আমরা আম্পায়ারের পিছনে পড়ে আছি। ভাই আম্পায়ার কেন আউট দিল, আম্পায়ার এটা ঠিক করলো, ওটা ঠিক করলো, আম্পায়ারিং নিয়ে আমরা কথা বলছি, কিন্তু ভারতীয় দলের প্লেয়ার তারা কি পারফর্ম করছে আমরা সেটা নিয়ে কথা বলছি না। রোহিত শর্মাকে নিয়ে আপনি যদি কথা বলেন, ইউসি রোহিত শর্মা একের পর এক ম্যাচে তিনি যে কি ধরনের পারফরমেন্স করছেন, কি খেলছেন, অ্যাটাকিং খেলছেন নাকি ডিফেন্সিভ খেলছেন, কোনোভাবেই তিনি একদম ক্লুলেস। তিনি কি টাইপের শটস খেলতে চান তিনি নিজেই শিওর নন, তিনি নিজেই একটা কনফিউশনের মধ্যে ভুগছেন এবং এইভাবে এই ধরনের টেস্ট ক্রিকেট খেলা যায় না। এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে একটা সেঞ্চুরি করে আসলো, তারপরেও তার এই ধরনের পারফরমেন্স, যেটা আমাদেরকে বারংবার বলে দিচ্ছে হয়তো তাহলে সেঞ্চুরিটা ফ্লুক ছিল, অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক ঠিকঠাক ছিল না, করে ফেলেছে কোনো রকম, কারণ তার পরের ম্যাচগুলোতে তো তিনি সম্পূর্ণভাবে ক্লুলেস এবং অফ স্ট্যাম্পের বাইরে লাগাতার একের পর এক তিনি ব্যাট বাড়িয়ে উইকেট দিয়ে আসছেন এবং এই প্রবলেমটা কিন্তু কোনোভাবেই সলভ হচ্ছে না। এবং বিরাট কোহলির মতো একজন প্লেয়ার, তিনি এইটুকু বেসিক সেন্স রাখতে পারছেন না যে আমাকে অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে ছেড়ে দিতে হবে, এই সিদ্ধান্তটাতে তিনি কায়েম রাখতে পারছেন না নিজেকে। বিরাট কোহলি যদি অস্ট্রেলিয়ার মাটিতে এরকম পারফরমেন্স করেন, যেখানে বলের সুইং খুবই কম হয়, যেখানে বাউন্সটাই মেন, তাহলে ইংল্যান্ডে গিয়ে তিনি কি করবেন? ওভারকাস্ট কন্ডিশন এবং ম্যাচগুলো হতে চলেছে আবার জুন জুলাই মাসে, একদম বর্ষাকাল টাইমে, যে টাইমে আকাশে সবসময় মেঘ ঘুরবে এবং বল এত সুইং হবে, সেখানে গিয়ে বিরাট কোহলি তাহলে কি করবেন? অর্থাৎ এখানে বিরাট কোহলির জন্য প্রশ্নটা অনেক বড়, কারণ তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন না। ইংল্যান্ডে গিয়ে তো ভাই ভুলেই যাও, কারণ ইংল্যান্ডে গিয়ে বল এত সুইং করবে, লেগ স্ট্যাম্পের বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাবে, এত ভয়ানক সুইং হয় ইংল্যান্ডে। লাকিলি জেমস অ্যান্ডারসনকে হয়তো এখানে আর দেখা যাবে না, বাট স্টিল ইংল্যান্ডের বোলিং অ্যাটাকও সেরকমই হবে। এবং এখানে প্রশ্নটা বারংবার উঠছে, যেটা যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার এখানে অবসর নেওয়া নিয়ে। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট খেলার কোনো রকম মাইন্ডসেটেই নেই, তিনি বারংবার ফোর্সফুলি ডিফেন্স করতে যাচ্ছেন, যে ডিফেন্সটা তার আসে না। তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলেন, তিনি 30-40 রান করে বেরিয়ে চলে আসবেন, খুব ভালো কপাল থাকলে সেটা 70-80 পর্যন্ত যেতে পারে, এই মেন্টালিটির প্লেয়ার। এবং তিনি জোর জবরদস্তি এখানে ডিফেন্স করতে গিয়ে, স্লো গেম খেলতে গিয়ে তিনি এই সমস্ত কাণ্ড ঘটিয়ে আসছেন এবং পরবর্তীকালে তিনি কি অ্যাপ্রোচ নিয়ে চলবেন এটা দেখার মতো বিষয় হবে। আমি দেখতে পাচ্ছি রোহিত শর্মা খুব বেশি দিন টেস্ট ক্রিকেট খেলছেন না। অ্যাট দ্য সেম টাইম বিরাট কোহলিকে নিয়ে যদি আমরা কথা বলি, বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে আমাদের পরবর্তী যে সবথেকে বড় সিরিজ, সেটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডের মাটিতে জুন মাসে হতে চলেছে এই সিরিজ, একদম IPL এর পরবর্তীকালে। তো সেই জায়গাতে বিরাট কোহলিকে যদি সেই ম্যাচেসগুলো খেলতে হয়, তাহলে বিরাট কোহলিকে কিন্তু এই লড়াইটাকে আরেকটু ভালোভাবে লড়তে হবে এবং অফ স্ট্যাম্পের বাইরে তার যে ফাইট, সেটাতে তাকে সাকসেস পেতে হবে, যার সম্ভাবনা খুবই কম, বিকজ ইংল্যান্ডের কন্ডিশনে এই সম্ভাবনাটা আরও অনেক বেশি কম। এবং এটাই হয়ে যাচ্ছে বিরাট এবং রোহিতের প্রবলেম, যে রোহিত এই মুহূর্তে ক্লুলেস যে তিনি টেস্ট ক্রিকেট কীভাবে খেলবেন, এবং বিরাট কোহলি সম্পূর্ণরূপে অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতিতে মানসিকভাবে নেই। সব বলেই তিনি অফ স্ট্যাম্পে পোক করার চেষ্টা করছেন এবং ইংল্যান্ডে গিয়ে এটা আরও বাজে পরিস্থিতি তৈরি হবে। এবং ইংল্যান্ডে রীতিমতো এটা বলতে বাধ্য হচ্ছি যে ইংল্যান্ডে যদি ভারত যায় বিরাট কোহলিকে নিয়ে, সেখানে একটা ব্যাটসম্যান কম নিয়ে যাবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে যদি বিরাট কোহলি দুটো ইনিংসে দুটো সেঞ্চুরিও করে দেন, আমি তবু এটা বলতে বাধ্য হচ্ছি ইংল্যান্ডের মাটিতে ভারত বিরাট কোহলিকে যদি নিয়ে যায়, একটা ব্যাটসম্যান কম নিয়ে যাবে। কারণ ইংল্যান্ডের মাটিতে বিরাটের এমনিতেই রান কম, সেখানে তিনি এমনিতেই রান করতে পারেন না, খুবই কম। দু একটা সিরিজ বাদ দিয়ে মোস্ট অফ দি টাইম তিনি স্ট্রাগল করেন এবং এই প্রবলেম তিনি এই সময় নিয়ে যাচ্ছেন কেরিয়ারের এরকম একটা মুহূর্তে, সেখানেই কিন্তু তার গ্রেভিয়ার্ড হয়ে যেতে পারে। ব্যাটম্যানের একটা খুব ফেমাস ডায়লগ আছে, ডু ইউ ওয়ান্ট টু ডাই অ্যাজ আ হিরো
or do you want to be there as long as you don't become a villain? এই কথাটা এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য একদমই প্রযোজ্য। যদিও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে কখনোই সেরকম কিছু খেলেননি, বাট বিরাট কোহলি সব ধরনের ফরম্যাটেই চ্যাম্পিয়ন পারফর্মার, এবং তার জন্য এই প্রশ্নটা আরও বড় হয়ে যাচ্ছে, ইউ ওয়ান্ট টু ডাই অ্যাজ আ হিরো অর ইউ ওয়ান্ট টু বি দেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট বিকাম আ ভিলেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার কেরিয়ার নিয়ে আপনি কি মনে করছেন? তারা আর কতদিন কন্টিনিউ করবেন বা কতদিন কন্টিনিউ করা উচিত, বা তাদের থেকে আর কেমন পারফরমেন্স আপনি এক্সপেক্ট করছেন? কমেন্ট বক্সে জানান।